জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যখন কোনো দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংকেত জারি করে, তখন কি আসলে পরিস্থিতি হালকাভাবে উড়িয়ে দেওয়া যায়? বিশেষ করে যখন খোদ দেশের ভিতরে একের পর এক বোমা উদ্ধার হচ্ছে, পুলিশ জারি করছে অ্যালার্ট, আর কারাগার ভেঙে পালিয়ে যাওয়া ডজন ডজন ভয়ঙ্কর জঙ্গি এখনো ঘুরে বেড়াচ্ছে অবাধে মুক্ত বাতাসে। অথচ বাংলাদেশ সরকার সর্বোচ্চ নীতি নির্ধারকরা বলছেন ভিন্ন কথা। কেউ বলছেন জাতিসংঘের এই রিপোর্ট নাকি আওয়ামী লীগের প্রোপাগান্ডা বা অপপ্রচার। আবার স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রিপোর্ট না পড়ে তিনি এটিকে প্রত্যাখ্যান করছেন। প্রশ্ন উঠছে, সরকার যা অস্বীকার করছে, মাঠের অবস্থা কি তার উল্টো কথা বা বিপদের ইঙ্গিত দিচ্ছে না? পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে সংস্থাটি রিপোর্টকে আওয়ামী লীগের প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিচ্ছেন, সেই একই সংস্থা আওয়ামী লীগ আমলে বাংলাদেশে আল কায়েদা আর আইএস এর মতো আন্তর্জাতিক জঙ্গিদের উপস্থিতির কথা তুলে ধরে রিপোর্ট দিয়েছিল। আবার স্বরাষ্ট্রমন্ত্রী যে সংস্থার রিপোর্টকে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন, তাদের রিপোর্টের উপর ভর করে বাংলাদেশের জঙ্গি তৎপরতা নিয়ে আওয়ামী লীগ আমলেই মার্কিন সিনেটে শুনানিও হয়েছিল। এই সংস্থাটির রিপোর্ট অস্বীকার করার মাশুল দিতে হয়েছিল হলি আর্টিজানের মতো ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়ে। একই সংস্থা মাত্র 2 বছর আগে বাংলাদেশে টিটিপির ভয়াবহ তৎপরতার কথা তুলে ধরে রিপোর্ট দিয়েছিল। গত এপ্রিলে বর্তমান বিএনপি সরকারই টিটিপির সদস্যদের ধরতে বিমান বাহিনীতে শুদ্ধি অভিযান চালাতে বাধ্য হয়েছিল। আবার সরকার যখন দাবি করছে জঙ্গি নেই, তখন আইজি প্রিজন বলছেন 24 জুলাই আন্দোলনের সময় জেল পলাতক অনেক জঙ্গির কোনো তথ্যই তাদের কাছে নেই। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। প্রথমেই জেনে নেই জাতিসংঘের যে টিমটি এই বিস্ফোরক প্রতিবেদনটি তৈরি করেছে তারা আসলে কারা। এটি কোনো সাধারণ এনজিও বা রাজনৈতিক সংস্থা নয়, এটির নাম অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিম। এটি মূলত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধীন একটি বিশেষায়িত ও স্বাধীন বিশেষজ্ঞ সংস্থা। 2004 সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ প্রস্তাবের মাধ্যমে এই দলটিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল। এই টিমের মূল কাজ বিশ্বজুড়ে আইএসআইএল, দায়েশ, আল কায়েদা, তালেবান এবং তাদের সহযোগী সন্ত্রাসী দলগুলোর বর্তমান অবস্থান, তাদের অর্থনৈতিক আয়ের উৎস, সশস্ত্র সক্ষমতা এবং নতুন কোনো আঞ্চলিক কৌশল তারা গ্রহণ করছে কিনা তার বিশ্লেষণ করে প্রতি 6 মাস পর পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সমন্বিত এবং স্বাধীন প্রতিবেদন পেশ করা। তারা বিশ্বজুড়ে নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষ গোয়েন্দা সংস্থা, নিরাপত্তা বাহিনী এবং আঞ্চলিক নিরাপত্তা সংস্থাগুলোর পাঠানো অত্যন্ত সংবেদনশীল তথ্যের ভিত্তিতে এই রিপোর্ট চূড়ান্ত করে। সবশেষ গত 10 আগস্ট জাতিসংঘের এই বিশেষায়িত সংস্থা তাদের সবশেষ প্রতিবেদনটি প্রকাশ করে, আর তাতেই বাংলাদেশে আল কায়েদার সক্রিয়তার বিষয়টি উঠে আসে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, আফগানিস্তানে আল কায়েদার অবস্থান ও শক্তি এখনো অপরিবর্তিত আছে। এর ভারতীয় উপমহাদেশের শাখা AQIS একটি খণ্ডিত গোষ্ঠী থেকে আঞ্চলিক সংগঠনে পরিণত হয়েছে। তারা বৃহৎ ইউনিটের পরিবর্তে ছোট বা বিচ্ছিন্ন সেল গঠন করে রসদ সরবরাহ ও আর্থিক নেটওয়ার্ক গড়ে তুলছে। বাংলাদেশেও তাদের সেল প্রতিষ্ঠার চেষ্টা করছে। তবে জাতিসংঘের এই প্রতিবেদনকে একেবারেই বিবেচনায় নিতে চান না বাংলাদেশের নীতি নির্ধারকেরা। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ দাবি করেছেন, বাংলাদেশকে নিয়ে আল কায়েদা ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যে প্রতিবেদন দিয়েছে সেটি আওয়ামী লীগের প্রোপাগান্ডা বা অপপ্রচার হতে পারে। কিন্তু তিনি আবার একই সাথে এটাও স্বীকার করেছেন যে প্রতিবেদনটি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ নেই এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখছে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আরো এক ধাপ এগিয়ে তিনি রিপোর্টটি নিজে না পড়ে গণমাধ্যমের কাছে এটিকে স্রেফ অনুমান নির্ভর বলে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, পত্রিকা থেকে তিনি যতটুকু শুনেছেন তাতে তার মনে হয়েছে এটি অনুমান নির্ভর এবং এমন অনুমানের উপর ভিত্তি করে তারা কোনো সিদ্ধান্ত নেবেন না। বাংলাদেশ সরকারের কর্তা ব্যক্তিরা যখন জাতিসংঘের এই রিপোর্টকে আওয়ামী লীগের প্রোপাগান্ডা বলে এড়াতে চাইছেন, তখন ইতিহাসের পাতা উল্টালে কিন্তু এক বিরাট অসঙ্গতি চোখে পড়ে। প্রশ্ন হলো, সরকার বলছে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই, তাহলে খোদ জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে দিয়ে রিপোর্ট লেখানোর মতো জাদুকরি ক্ষমতা এই তথাকথিত অস্তিত্বহীন দলটির কিভাবে হলো? তার চেয়ে বড় সত্য হলো, এই একই জাতিসংঘ টিম কিন্তু খোদ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল
তখনও বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আল কায়দা ও আইএস সক্রিয় রয়েছে বলে একের পর এক রিপোর্ট দিয়েছিল। তাহলে আওয়ামী লীগের আমলে জাতিসংঘ কার প্রোপাগান্ডা মেশিন হিসেবে কাজ করেছিল? জাতিসংঘের রিপোর্ট যদি প্রোপাগান্ডা হয়, তাহলে জাতিসংঘের যে রিপোর্টের উপর ভর করে জুলাই হত্যাকাণ্ডের বিচার হচ্ছে, সেই রিপোর্টটি কার প্রোপাগান্ডা ছিল? ফিরে যাওয়া যাক 2016 সালের 19 জুলাইতে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় এই জাতিসংঘের টিমই বাংলাদেশের জঙ্গি তৎপরতা ও আল কায়দার সংশ্লিষ্টতা নিয়ে সবচেয়ে ভয়াবহ এবং চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছিল। সেই রিপোর্টে বলা হয়েছিল, তখনকার বছরগুলোতে ভারতীয় উপমহাদেশে আইএস এবং আল কায়দার প্রক্সি গ্রুপগুলোর মধ্যে বাংলাদেশের প্রভাব বিস্তারের এক হিংস্র প্রতিযোগিতা চলছে। আইএস এর ইংরেজি ম্যাগাজিন দাদিকের চতুর্দশ সংখ্যায় স্পষ্ট করে বাংলায় তাদের তথাকথিত খিলাফতের সৈন্যদের আমির হিসেবে আবু ইব্রাহিম আল হানিফের নাম ঘোষণা করা হয়েছিল এবং বাংলাদেশে তাদের কমান্ড কাঠামো প্রতিষ্ঠার কৌশলগত ভৌগোলিক গুরুত্ব তুলে ধরা হয়েছিল। এরপর তারা বিদেশি নাগরিক, ধর্মীয় সংখ্যালঘু, পুলিশ কর্মকর্তা ও ধর্মনিরপেক্ষ ব্লগার প্রকাশকদের উপর একের পর এক নৃশংস হামলার দায় স্বীকার করেছিল। শুধু তাই নয়, 2021 সালেও জাতিসংঘের দুটি পৃথক রিপোর্টে বাংলাদেশে আল কায়দার অস্তিত্বের কথা বলা হয়েছিল। এরপর তখনকার খোদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বাংলাদেশে আল কায়দার উপস্থিতির ব্যাপারে সরাসরি উদ্বেগ প্রকাশ করেছিলেন। কিন্তু তখনকার আওয়ামী লীগ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় আজকের সরকারের মতোই হুবহু একই সুরে পুরো বিষয়টি উড়িয়ে দিয়েছিল এবং প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জোর প্রতিবাদ জানিয়েছিল। এর আগে 2016 সালে জাতিসংঘের রিপোর্টের পর মার্কিন সিনেটের শুনানিতে আফগানিস্তানে নিযুক্ত মার্কিন জেনারেল জন ডাব্লিউ নিকলসন স্পষ্ট বলেছিলেন যে বাংলাদেশকে অস্থিতিশীল করতে আল কায়দার দক্ষিণ এশীয় শাখা বা AQIS ভীষণভাবে সক্রিয় রয়েছে। দর্শক, অতীতে যতবারই জাতিসংঘের এই সংস্থাটি বাংলাদেশের জঙ্গিদের অস্তিত্বের কথা তাদের রিপোর্টে তুলে ধরেছিল, তার কিছুদিন পরই দেশের মাটিতে সেই জঙ্গিদের রক্তক্ষয়ী তৎপরতা ও হামলা বাস্তব রূপ নিয়েছিল। 2024 সালের 22 জুলাই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রিপোর্টে পরিষ্কার করে বলা হয়েছিল, বাংলাদেশে আফগানিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান বা TTP এবং AQIS এর তৎপরতা বেড়েছে। রিপোর্টে সতর্ক করা হয়েছিল, মধ্যমেয়াদে TTP এবং AQIS এর সম্ভাব্য জোট পাকিস্তান, ভারত, মিয়ানমার ও বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার জন্য চরম হুমকি হয়ে দাঁড়াবে। তখনকার ইউনূস সরকারও বিএনপি সরকারের মতোই সেই রিপোর্টকে বিন্দু মাত্র গুরুত্ব দেয়নি। 2025 সালের এপ্রিল মাসে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীকে দেশের বিভিন্ন জায়গায় TTP সদস্যদের ধরতে সাঁড়াশি অভিযান চালাতে হয়েছিল। এমনকি বিমান বাহিনীর একটি অত্যন্ত সুরক্ষিত ঘাঁটি থেকে TTP সংশ্লিষ্টতার অভিযোগে কয়েকজন ব্যক্তি রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, 2024 সালের 5ই আগস্টের আন্দোলনের সময় জেল ভেঙে পালিয়ে যাওয়া বেশ কয়েকজন জঙ্গিকেও পরবর্তীতে এই TTP সংশ্লিষ্টতার কারণে পুনরায় গ্রেপ্তার করা হয়েছিল। চলতি বছরের 4 ফেব্রুয়ারি জাতিসংঘের যে রিপোর্টটি প্রকাশিত হয়েছিল, সেখানে বলা হয়েছিল 36 জন বাংলাদেশি নাগরিক সিরিয়ায় ISIL এর জন্য আন্তর্জাতিকভাবে অর্থের যোগানদাতা হিসেবে মালয়েশিয়াতে হাতে নাতে গ্রেপ্তার হয়েছে। জাতিসংঘের গোয়েন্দা তথ্য অনুযায়ী মালয়েশিয়ার সক্রিয় এই চক্রটিতে অন্তত 100 থেকে 150 জন বাংলাদেশি জড়িত রয়েছে। মোহাম্মদ ইউনূসের আমলের শেষ দিকে এই ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে চরম বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়। মালয়েশিয়া সরকার যখন এদের কয়েকজনকে বাংলাদেশে ফেরত পাঠায়, তখন বাধ্য হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছিল। তবে বাংলাদেশের নীতি নির্ধারকরা যখন দাবি করছেন বাংলাদেশে কোনো জঙ্গি নেই, ঠিক তখনই মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আতঙ্কের মধ্যে রয়েছে। গত কয়েক মাসে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট বেশ কয়েকটি এমন জঙ্গি ডেরার সন্ধান পেয়েছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের এই সাম্প্রতিক রিপোর্ট আসার আগেই গত কয়েক মাসে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল পরিমাণ বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর গোপন নথিতে উঠে এসেছে নব্য জেএমবি নতুন করে সক্রিয় হয়ে ওঠার চাঞ্চল্যকর তথ্য। গত 12 আগস্ট সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় 3 তলা একটি বাড়ি ঘিরে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা CTTC ইউনিট। সেখান থেকে 9টি বিস্ফোরক এবং বিপুল পরিমাণ গান পাউডার সহ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
এর আগে গত 30শে জুলাই সাভারের আশুলিয়া একটি মুদির দোকানে ফেলে যাওয়া ভ্রমণ ব্যাগ থেকে বিশেষ কায়দায় তৈরি একটি বোমা উদ্ধার করা হয়। এসব ঘটনার মধ্যেই কয়েকদিন আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহনে হামলার আশঙ্কা থেকে সারা দেশে সতর্কতা জারি করেছিল বাংলাদেশের পুলিশ সদর দপ্তর। যদিও গত এপ্রিলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দাবি করেছিলেন দেশটিতে কোনো জঙ্গি নেই। কেরানীগঞ্জ থেকে সাভার ও আশুলিয়ার ঘটনাগুলোতে পুলিশ নিশ্চিত হয়েছে এসব বোমা বিস্ফোরণ ও বোমা উদ্ধারের ঘটনার সাথে জড়িতরা 24-এর আন্দোলনের সময় জেল থেকে পলাতক কিংবা ইউনূসের আমলে হরে দরে জামিন পাওয়া জঙ্গি। যেমন গত 16ই আগস্ট ঢাকার ডেমরার সারুলিয়ায় পুলিশ দুটি হাত বোমা সহ জঙ্গি জুয়েল ওস্তাদকে গ্রেপ্তার করেছিল। এই জুয়েল ওস্তাদ 24-এর আন্দোলনের সময় নরসিংদী জেল থেকে পালানো জঙ্গি। এই জুয়েল আবার নব্যজেম্বির আলোচিত বোমার কারিগর নাজমুল হাসান মামুন ওরফে বোমারু মামুনের ঘনিষ্ঠ সহযোগী। বিডি নিউজ 24 এর প্রতিবেদনে বলা হয়েছে 2024 সালের 19শে জুলাই নরসিংদী কারাগারে দাঙ্গার পর পালিয়ে যাওয়া 9 জন জঙ্গির মধ্যে ছিল জুয়েল ভূঁইয়া। 6 দিন পর 25শে জুলাই তিনি আবার নরসিংদী জেলা পুলিশের হাতে ধরা পড়ে। পরে 5ই আগস্ট সরকার পতনের পর সেপ্টেম্বরের দিকে সে জামিনে বেরিয়ে আসে। জঙ্গি নেটওয়ার্কের জুয়েলের কোড নেম হচ্ছে ওস্তাদ। 24-এর আন্দোলনের সময় দেশের 17টি কারাগার থেকে পলাতক জঙ্গিরা যে এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে সে তথ্য 18ই আগস্ট সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন বাংলাদেশের আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন। তিনি জানিয়েছেন গত 2024 সালের জুলাই আন্দোলনের সময় দেশটির কয়েকটি কারাগার থেকে 2247 বন্দী কারাগার ভেঙে পালিয়ে যায়। এর মধ্যে 690 জন বন্দী এখনো পলাতক। শুধু নরসিংদী কারাগার ভেঙে পালিয়েছিল 826 বন্দী। এর মধ্যে 166 বন্দীর কোনো তথ্যই কারা কর্তৃপক্ষ খুঁজে পাচ্ছে না। প্রথম আলোর এক খবরে বলা হয়েছে পলাতক বন্দীদের মধ্যে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার 79 জন আছেন। এর মধ্যে সাজাপ্রাপ্ত জঙ্গি আছেন 9 জন। 2025 সালের 11 এপ্রিল বিবিসি বাংলার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে ইউনূস সরকারের প্রথম 8 মাসে জঙ্গি মামলায় অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন জেএমবির 148 জন জামিনে মুক্ত হয়েছিল, যারা তালিকাভুক্ত নিষিদ্ধ সংগঠনের সদস্য ছিল। দেখা যাচ্ছে একদিকে সরকারের শীর্ষ ব্যক্তি বা নীতি নির্ধারকরা বরাবরের মতোই দাবি করছেন বাংলাদেশে কোনো জঙ্গি নেই। তুড়ি মেরে তারা উড়িয়ে দিচ্ছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ টিমের রিপোর্ট, যারা আগের সরকারগুলোকে সাবধান করেছিল। কিন্তু দেশটির পুলিশ হন্য হয়ে খুঁজছে জঙ্গিদের আর উদ্ধার হচ্ছে একের পর এক শক্তিশালী বোমা। আতঙ্কের বিষয় হলো এখনো চিহ্নিত 1-2 জন নয়, 69 জেল পলাতক জঙ্গি আছে ধরাছোঁয়ার বাইরে। তার উপর ইউনূসের আমলে জামিন পাওয়া 150 জঙ্গিও সরকারি সংস্থাগুলোর নেটওয়ার্কের বাইরে রয়ে গেছে। জেল পলাতক জঙ্গিরা কতটা ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ হলো বোমা ওস্তাদ জুয়েল। কিন্তু বিএনপি সরকার তার আগের আমলের মতোই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ না করা পর্যন্ত অস্বীকারের নীতি মেনে চলছে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি সরকারের দাবি ছিল ওই সময় জঙ্গি তৎপরতা ছিল মিডিয়ার সৃষ্টি। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার, নব্যজেম্বি সক্রিয় হওয়ার অভিযোগ এবং সবশেষ আল কায়দা নিয়ে জাতিসংঘের বার্তা, এইসব ঘটনা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ভালো বার্তা দেয় না। তারা বলছেন এখনো বড় কোনো ঘটনা না ঘটলেও গোয়েন্দা নজরদারি সহ আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরো বাড়ানো উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, সাম্প্রতিক সময় আওয়ামী লীগ জমানার বেশ কিছু আমলা তারা দীর্ঘদিন চুপচাপ থাকার পর আবার বেশ সরব হয়ে গেছেন। যেমন ধরুন, সিভিল সার্ভিসে যারা ছিলেন তাদের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব রূপে যিনি সবচেয়ে আলোচিত, সবচেয়ে সমালোচিত এবং পুরো সিভিল সার্ভিসটিকে যিনি ডমিনেট করতেন, সেই মিস্টার কায়কাউস, সাম্প্রতিক সময় তিনি এসে সাক্ষাৎকার দিচ্ছেন, কথাবার্তা বলছেন এবং বেশ বোল্ডলি, স্মার্টলি, অনেকটা আত্মবিশ্বাস নিয়ে তিনি যে সকল কথাবার্তা বলছেন তাতে মনে হচ্ছে যে তিনি হয়তো আবার তার হারানো মসনদ ফিরে পাওয়ার ঘ্রাণ পাচ্ছেন। সিভিল সার্ভিসে কায়কাউস সাহেবের মতো অন্য যারা দেশে আছেন, দেশের বাইরে আছেন, এমনকি জেলখানার মধ্যে আছেন,
পুলিশ বাহিনীতে যারা আছেন তারা সবাই সাম্প্রতিক গত 1-1.5 মাসে ভীষণ রকম তৎপর হয়ে পড়েছেন। বিশেষ করে আওয়ামী লীগ জমানার সবচেয়ে আলোচিত পুলিশ কর্মকর্তা, যেমন ধরেন বিপ্লব ছিল, তারপর মেহেদী ছিল, হারুন ছিল। তো তাদের আবার এক ধরনের যাকে বলা হয় সুনাম, সুখ্যাতি, কুখ্যাতি ছিল বিভিন্নভাবে। আমি ইন ডিটেলস আপনারা জানেন সবাই। আবার ধরুন বেনজির সাহেব ছিলেন, আইজি শহীদুল হক সাহেব ছিলেন, তারপরে জাভেদ পাটোয়ারি ছিলেন, শুধুমাত্র হাসান মাহমুদ খন্দকার তিনি একদম চুপচাপ গোপনে, ওইরকম কোনো সাথেও নাই পাশেও নাই, এই একজন মানুষ ছাড়া আর সবাই মোটামুটি বেশ ভোকাল ছিলেন। তো তাদের একটা গ্রুপ, এর মধ্যে এই গ্রুপটির প্রায় সবাই জেলে আছেন, কয়েকজন পালিয়ে আছেন, আর অন্যরা গা ঢাকা দিয়ে আছেন, চুপচাপ হয়ে আছেন। কিন্তু পুরো 2007 থেকে একেবারে 24 পর্যন্ত যারা আইজি ছিলেন সবাই আওয়ামী লীগের একেবারে ব্রুট যাকে বলা হয় সমর্থক। তো তাদের সবারই থানা লেভেলে, সাব ইন্সপেক্টর থেকে শুরু করে কনস্টেবল লেভেলে হাজার হাজার ভক্ত রয়েছে প্রত্যেকটা আইজির, ডিআইজির, এবং যে সকল কর্মকর্তারা চাকরিচ্যুত হয়েছেন, যেমন ধরেন ঢাকার ডিআইজি ছিল নুরুল, তারপরে চট্টগ্রামের ডিআইজি ছিলেন আনোয়ার, তারপর হারুন ডিআইজি হয়েছিলেন, বিপ্লব, তারপরে মেহেদী এর এডিশনাল ডিআইজি হয়েছিলেন সম্ভবত। এরপরে অন্যান্য যে সমস্ত কর্মকর্তারা এখন ভারতে চলে গেছেন, তাদের সবারই একটা ওয়াইড রেঞ্জ কানেক্টিভিটি ছিল এবং এখনো আছেন। তারা যে ভারতে গেছেন এই পুলিশে এবং সেনাবাহিনীর একটা চ্যানেল যে তারা মেনটেন করেননি, এটা কিন্তু বলা যাচ্ছে না। সাম্প্রতিক সময় তারা সবাই নির্ভীক এবং সাহসী, এবং তাদের যে তৎপরতা, সেই তৎপরতা সরকারের যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে সেই গোয়েন্দা সংস্থাগুলোকে রীতিমতো উদ্বিগ্ন করে তুলেছে। বিশেষ করে ডিবি মনির হিসেবে পরিচিত আওয়ামী লীগ জমানার সবচেয়ে একেবারে শেখ হাসিনার কাছের কর্মকর্তা, শেখ হাসিনার দুজন খুব কাছের কর্মকর্তা ছিলেন যাদেরকে তিনি অতিশয় স্নেহ করতেন। সামরিক বাহিনীতে ছিলেন জেনারেল জিয়াউল হাসান, আর পুলিশে ছিলেন এই যে ডিবি মনির। ডিবি মনির আমরা যখন এমপি হলাম উনি তখন সেই মহানগর পুলিশের জয়েন্ট কমিশনার রূপে ডিবির প্রধান হিসেবে দায়িত্ব পালন করলেন। এরপরে একই সঙ্গে অনেকগুলো এই গোয়েন্দা সংস্থা, তারপরে কাউন্টার টেররিজম থেকে এডিশনাল আইজি হয়ে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেন্সিটিভ পদ এসবি, স্পেশাল ব্রাঞ্চ, সেই স্পেশাল ব্রাঞ্চের এডিশনাল আইজি হিসেবে সর্বশেষ দায়িত্ব পালন করেছেন। ফলে 2008 থেকে বা 2009 থেকে একেবারে প্রধানমন্ত্রীর কার্যালয়, আইজির কার্যালয় এবং পুলিশের কার্যালয় থেকে ফিল্ড লেভেলে যদি সবচেয়ে প্রভাবশালী এবং কোনো রকম ইন্টারাপ্ট বদনাম, ওরকম ঘুষ দুর্নীতির বদনাম তার বিরুদ্ধে ছিল না। সাংবাদিকদের সঙ্গে তিনি খুব ভালো সম্পর্ক রক্ষা করতেন, সাধারণ মানুষের সঙ্গে তার ভালো সম্পর্ক, সবার সঙ্গে হেসে হেসে কথাবার্তা বলতেন। ব্যক্তিগতভাবে সরকারের সিদ্ধান্ত তিনি পালন করেছেন, কিন্তু ইন পার্সন কারোর সাথে খারাপ ব্যবহার করেছেন, কারো ক্ষতি করেছেন, কাউকে মামলায় ফাঁসিয়েছেন, ঠিক ওই রকম বদনাম ডিবি মনিরের মধ্যে নেই। তো সেই ডিবি মনির সাম্প্রতিক সময় তিনি যে একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারে অনেকগুলো একাধিক সাক্ষাৎকার তিনি দিয়ে যাচ্ছেন। ফেসবুকে তিনি বেশ সরব, ইউটিউবে বেশ সরব, এবং যে সকল প্ল্যাটফর্মগুলোতে আওয়ামী লীগের লোকজন কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের সাথে তিনি খোলামেলা অনেকগুলো কথা বলেছেন। সেই সকল কথায় শেখ হাসিনার ক্ষমতা হারানোর যে পূর্ববর্তী কয়েক মাসের কাহিনী, 2022-23 সালের কাহিনী যতটা খোলামেলা তিনি বলছেন, এটি বেশ চিন্তার বিষয়। তিনি বেশ দৃঢ়তার সঙ্গে যে কথাগুলো বলছেন যে এখন যে সময় বিরাজ করছে, সেই সময়ে আসলে সরকারের পক্ষে মেজর কোনো অপারেশনে বা যেটাকে বলা হয় কমব্যাট অপারেশন, এই কমব্যাট অপারেশনে পুলিশ সরকারের জন্য ঝুঁকি নেবে না।
তাদের অনেক অভিমান আছে, তাদের কষ্ট আছে, তাদের বেদনা আছে, এবং সবচেয়ে ডেঞ্জারাস যে বক্তব্য তিনি বলেছেন যে পুলিশের অনেকের সঙ্গে তার যোগাযোগ রয়েছে, সেই যোগাযোগের প্রেক্ষিতে তিনি শতভাগ নিশ্চিত যে যদি সত্যিকার অর্থে এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়, সেই পরিস্থিতিতে পুলিশ কোনো অবস্থাতেই সরকারের পক্ষে গুলি ছুড়বে না। অন্যদিকে সেনাবাহিনী তো প্রশ্নই আসে না। সেনাবাহিনী গত 2 বছর ধরে শুধুমাত্র তাদের অস্তিত্ব বজায় রাখার চেষ্টা করেছে, যেন ক্যান্টনমেন্টে আক্রমণ না হয়, কোনো সামরিক কর্তাকে যেন পাবলিক সেই পুলিশ কর্তাদের মতো লাঞ্ছিত না করে। এই জিনিসটিকে তারা সংরক্ষণ করার জন্য প্রাণান্ত চেষ্টা তারা করে যাচ্ছে। তো এই যে শেখ হাসিনা ডিসেম্বর মাসে আসবেন, আওয়ামী লীগের বিভিন্ন জায়গাতে মিছিল হচ্ছে, ভারত তারেক রহমান সাহেবকে বাংলাদেশ থেকে দিল্লিতে নেওয়ার জন্য মরিয়া হয়ে গেছে, ইন্ডিয়ান মিডিয়া শেখ হাসিনার পক্ষে আর তারেক রহমান সাহেব এবং সরকারের বিপক্ষে দ্বিধা আসছে প্রতিদিন যখন বিশুদ্ধার করছে, তখন এই যে পুলিশ কর্মকর্তা মনীষ সাহেব শুধু একা না, ধরুন এই মুহূর্তে ভারতে অ্যাট লিস্ট এরকম ইন্সপেক্টর থেকে শুরু করে এডিশনাল আইজি পর্যন্ত এরকম অন্তত পক্ষে 500 থেকে 1000 কর্মকর্তা এই মুহূর্তে ভারতে আছে। তো তারা সেখানে ভারতে বসে দিল্লির লাড্ডু খাচ্ছেন না, চটপটি খাচ্ছেন না, কিংবা পত্নীতলাতে গিয়ে আড্ডা মারছেন না, বা শান্তিনিকেতনে গিয়ে তারা রবীন্দ্রসঙ্গীত চর্চা করছেন না। তারা যে কাজগুলো করছে সেটা হলো দেশের মধ্যে একটা অস্থিরতা তৈরি করা, আওয়ামী লীগের পক্ষে একটা ন্যারেটিভ তৈরি করা, এবং সরকারকে রাষ্ট্রীয় অস্ত্র ব্যবহার করে রাষ্ট্রীয় যে শৃঙ্খলা রয়েছে, রাষ্ট্রীয় যে শক্তিগুলো রয়েছে, বাহিনীগুলো রয়েছে, তাদের মধ্যে বিভেদ এবং বিসংবাদ সৃষ্টি করে, কখনো ভয় দেখিয়ে, কখনো আশ্বাস দেখিয়ে তাদেরকে অনেককে নিউট্রাল করা, অনেককে পক্ষে নেওয়া, এবং অনেককে দিয়ে অনেক কাজ নিজেদের পছন্দ মতো করিয়ে নেওয়ার যে চেষ্টা তারা করে যাচ্ছে, তাতে যদি মাত্র 1% তারা সফল হন, এটা সামাল দেওয়ার অবস্থা সরকারের নেই। একইভাবে আপনি চিন্তা করেন জুডিশিয়ারিতে যে সমস্ত বিচারকদেরকে গদিচ্যুত করা হয়েছে, যে সকল উকিল, বিখ্যাত উকিল যাদের হাজার হাজার মামলা রয়েছে, কেস রয়েছে, এবং সুপ্রিম কোর্টে যারা গত 17 বছর ধরে একচেটিয়া আধিপত্য দেখিয়েছেন, তারা সবাই কোটিপতি, কেউ কেউ শত শত কোটি টাকার মালিক। এদের নিয়ন্ত্রণাধীন নিম্ন আদালতের হাজার হাজার উকিল, শত শত বিচারক, যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, যাদেরকে প্রেসারে রাখা হয়েছে, সব মিলিয়ে বিচার বিভাগটিকেও এরা বলতে গেলে কলাপস করে রেখেছে। এবং সেখানে কোনো অবস্থাতেই সরকার যে পলিসি নিচ্ছে, এখানে ধরো মারো কাটো বদলি করো, নতুন লোক নিয়োগ দাও, এতে মানে কিছু টাকা পয়সা রোজগার হচ্ছে, দাপট দেখানো যাচ্ছে, কিন্তু জনগণের যে দুর্ভোগ এটা বাড়ছে, এবং ধীরে ধীরে এটা রীতিমতো জনরোষে পরিণত হচ্ছে। বিচারাঙ্গন থেকে পুলিশ গেল, বিচারাঙ্গন থেকে এই অবস্থা তৈরি হয়েছে। এরপর আপনি মিলিটারি কথা আসেন। এখন মিলিটারি অপারেশনসে শেখ হাসিনা জমানাতে যারা সেনাপ্রধান ছিলেন তারা এখন কোথায় আছেন? এদের মধ্যে বেশ কয়েকজন সেনাপ্রধান বেশ ইফেক্টিভ ছিলেন, বিশেষ করে জেনারেল আজিজ। জেনারেল আজিজ, কেউ তাকে মোটা আজিজ বলেন, কেউ তাকে নানা কথাবার্তা বলেন, কিন্তু যারা জেনারেল আজিজের সম্পর্কে জানেন, হি ইজ এ ম্যান অ্যামং দ্য মিলিটারি, যে খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত দেওয়া, এবং খুব অল্প সময়ের মধ্যে আপনি তার কাছে গিয়ে একটা কথা বলবেন, সেটা বোঝা এবং বুঝে সিদ্ধান্ত গ্রহণ করা। আমি সেনাবাহিনীতে তার মতো আর কাউকে দেখিনি। এর সাথে 86 সন থেকে আমি সেনাপ্রধানদেরকে দেখে আসছি, কিন্তু জেনারেল আজিজের মতো এত দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারেন, এবং আপনাকে সাহায্য করবেন বা করবেন না এটা 1 মিনিটে তিনি বলে দিতে পারেন। এই আমলাতান্ত্রিক জটিলতাবিহীন একজন সেনাপ্রধান এখন সিমেন্টেড হয়ে আছেন শেখ হাসিনার পক্ষে। দ্বিতীয়ত হলো, জেনারেল আজিজের আর একটা গুণ আছে আজিজ এবং তার পরিবারের জন্য, দে হ্যাভ এ ভেরি গুড বন্ডেজ। যেমন আইজি বেনজিরের কিন্তু ফ্যামিলি বন্ডেজ নেই, তার ভাইদের সঙ্গে, বোনদের সঙ্গে, তার বাবা মার সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে তার কোনো সম্পর্ক ভালো না। তার যত সম্পর্ক তার স্ত্রীর সঙ্গে, তার শ্যালকের সঙ্গে। কিন্তু আজিজ সাহেব এখানে সম্পূর্ণ ব্যতিক্রম। তিনি তার ভাইদেরকে, তার পরিবারকে, তার বন্ধু বান্ধবদেরকে, তার আপনজনদেরকে প্রাণের চেয়ে ভালোবাসেন। যেমন দেখা গেল যে তিনি তার এক আপনজনকে সেই সম্ভবত 18 নির্বাচনে তিনি এমপি বানিয়ে দিলেন, সেই সিটে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মতো একজন মানুষকে বাদ দিয়ে।
তো বোঝার চেষ্টা করেন যে তার ডাইনামিকিজমটা কোন পর্যায়ে ছিল। তিনি সেটা মেন করতেন এবং তিনি কাউকে উপকার করতে চাইলে উপকার করতেন, ক্ষতি করতে চাইলে তাকে ওইভাবে ক্ষতি করতে পারতেন। এই শক্তি সামর্থ্য ছিল। সেই মানুষটি এখন নিরাপদ আশ্রয় দেশের বাইরে আছে। সরকার চেষ্টা করছে তাকে ইন্টারপোল দিয়ে আনার জন্য, কিন্তু আলটিমেটলি এটা হবে না। এটা তিনি সহ অন্য সেনাপ্রধান, তার সঙ্গে যারা এরিয়া কমান্ডার ছিলেন, তার সঙ্গে যারা ডিজিএফ এর প্রধান ছিলেন, বিভিন্ন সময় সে আকবরের মতো, শামীম সাহেবের মতো বিভিন্ন যে মানুষ যারা দীর্ঘদিন সেই মিলিটারি ইন্টেলিজেন্সে ছিলেন, তারা এখন কোথায় আছেন? অনেকে ভারতের জিম্মায় আছেন, অনেক মেজর জেনারেল, অনেক লেফটেন্যান্ট জেনারেল তারা এখন ভারতে আছেন। তারা ভারতে বসে কি খাচ্ছেন? হুক্কা খাচ্ছেন? প্রশ্নই আসে না। তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। সেই ম্যাকিভেলির একটা বিখ্যাত কথা যে আপনি আপনার যে শত্রু যে আছে সেই শত্রুকে আপনি নির্মূল করতে পারেননি, তাদেরকে আপনি বরং শত্রুকে আপনি তেলে ঝুলে জামাই আদরে সবচেয়ে অপ্রতিরোধ আপনার যে শত্রু, সেই শত্রুর ঘরে আপনি তাকে পৌঁছে দিয়েছেন। ফলে আপনার শত্রু এবং সেই অপ্রতিরোধ শত্রু তারা দুজনে মিলে একটা বিরাট শক্তি সঞ্চয় করে দুদিন পরে আপনার ঘাড় মটকাবে না, এটার কোনো নিশ্চয়তা নেই। কাজেই মানে শত্রু বিনাশ, শত্রু সম্পূর্ণভাবে বিনাশ করা, এটা চাণক্যের একটা বিরাট নীতি। সেই নীতি এই সরকার এবং ইউনূস সরকার মানে 100 জনের মধ্যে মানে 1% দূরের কথা, 0.01% তারা সেটা করতে পারেননি। তারা উল্টো যেটা করেছেন সেটা হলো আহত করেছেন। আপনি জানেন যে কোনো মানুষকে অপমান করলে, আহত করলে সেটার প্রত্যাঘাত খুব বেশি হয়। কাউকে সে ভয় দেখাতে পারেননি, কাউকে নির্মূল করতে পারেননি, কাউকে ক্ষতিগ্রস্ত করতে পারেননি, কাউকে ফিনিশ করতে পারেননি, কিন্তু কারো ঠ্যাং ভেঙে দিয়েছেন, কারো কান মলে দিয়েছেন, কারো একটু গুদগুদি দিয়েছেন, চুলকানি দিয়ে দিয়েছেন, কাউকে একটা ধাওয়া দিয়েছেন, দাবিয়ে দিয়েছেন। তো একটু এই মুহূর্তে অল্প সময়ের জন্য রাস্তাঘাট পথের প্রান্তর আপনার কাছে মনে হচ্ছে যে নিরাপদ, কিন্তু চারিদিক থেকে যেভাবে তারা আপনার প্রতিপক্ষরা ধেয়ে আসছে, জলে স্থলে অন্তরিক্ষ, অর্থাৎ ইকোনমিক্যালি, পলিটিক্যালি, এরপরে ডিপ্লোম্যাটিক্যালি, তারপরে যাকে বলা হয় রাতের আধারে, চাঁদের আলোতে, দিনের আলোতে, সব মিলিয়ে। এবং সেখানে এই 17 বছর ধরে যারা রাষ্ট্র চালিয়েছেন, 17 বছর ধরে যারা প্রতিপক্ষকে রীতিমতো দৌড়ের উপর রেখেছেন এবং 17 বছর ধরে যারা প্রতিপক্ষের জীবনকে তছনছ করে দিয়েছেন, তারা যখন সম্মিলিতভাবে একসাথে হৈ হুল্লোড় করে উঠছে, এটাকে আপনি যতই পাত্তা না দিতে চান এটা আপনার ব্যাপার, বা আপনি যতই এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে চান সেটাও আপনার ব্যাপার, কিন্তু একজন নাগরিক হিসেবে, সাধারণ মানুষ হিসেবে আমি এটাকে কোনো অবস্থাতেই স্বাভাবিক কোনো ঘটনা মনে করি না। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন, হেদায়েত দান করুন এবং সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।